নমস্কার, আমি অবন্তিকা বিশ্বাস। এতদিন আপনারা সবাই আমাকে টেলিভিশনে, সিনেমায়, ওয়েব সিরিজে বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখেছেন। এই প্রথমবার আমরা নিয়ে আসছি আমাদের নতুন অডিও চ্যানেল গল্প জাংশন, আজ প্রথমা, এবং আজই আমাদের চ্যানেলের উদ্বোধন। তাই আজ শারদিয়ার বিশেষ নিবেদন। আশা করছি আপনারা এতদিন ধরে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমাদের এই নতুন চ্যানেলও সেই রকমই ভালোবাসা পাবে। আশা করছি আমাদের গল্প আপনাদের সকলের মন কেড়ে নেবে। শুনতে থাকুন। নানান স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প জাংশন। গল্প জাংশনের শারদিয়ার বিশেষ নিবেদন, রমা দুর্গাগড়। এই গল্পের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কৌস্তভ কুমার। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অবন্তিকা বিশ্বাসের কলমে, রমা দুর্গাগড়। আনন্দীপুর শহুরে ঝাঁ চকচকে আলো, বহুতলের দম বন্ধ করা ভিড়, আর সারা দিন রাত ছুটে চলা জনস্রোতের থেকে লক্ষ যোজন দূরের এক সবুজ বনানীতে ঘেরা লাল মাটির ছোট্ট গ্রাম। সবেমাত্র বছর দুয়েক হলো বৈদ্যুতিক আলোর ঔজ্জ্বল্য স্পর্শ করেছে আনন্দীপুরের কৃষ্ণবর্ণ রাতের ঘোর অমানিসা। শহরের শীতাতপ নিয়ন্ত্রিত শৌখিন ঘরের চার দেওয়ালের মধ্যে বসে স্মার্টফোনের প্রযুক্তি দ্বারা আনন্দীপুরকে কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয়। এহেন আনন্দীপুরে আছে এক আশ্চর্য জায়গা, রমা দুর্গাগড়। কেউ বলে সেখানে এক ভয়ঙ্কর ডাইনির বাস, আবার কেউ বলে স্বয়ং দেবী মহামায়া সেই গড়ে অধিষ্ঠান করেন। আনন্দীপুরের মধ্যভাগে এক বিশাল বিস্তৃত মাঠ আছে। এই মাঠেরই নাম রমা দুর্গাগড়। এই গড়েই সম্মিলিত হয়ে সর্বজনীন দুর্গোৎসবে মেতে ওঠে গোটা গ্রাম। যদিও আজ থেকে 50 বছর আগে এমনটা ছিল না। পূর্বে এই গড়ের নাম ছিল সবুজগড়। এখন অর্থাৎ 2024 সালের থেকে ঠিক 50 বছর আগের এক কালো বর্ষার রাত, আকাশ থেকে যেন বিভৎস অপদেবতার ক্রোধের মতো অভিশাপ ক্রমাগত ঝরে পড়ছে। সারা গ্রাম জুড়ে ধীরে ধীরে নেমে আসছে ঘুমের ঘোর। একটি কুটির, টিম টিম করে প্রদীপের আলো জ্বলছে। কুটির থেকে ছাতা মাথায়, লণ্ঠন হাতে, চঞ্চল পায়ে বেরিয়ে এলো করালি, এক বছর দশেকের বালিকা। সে দ্রুত পদে গোয়ালের দিকে অগ্রসর হলো। উদ্দেশ্য তার প্রাণপ্রিয় নবজাত বাছুর লক্ষ্মী ও লক্ষ্মীর মা মিনুকে একবার দেখে আসা। গোয়ালে পৌঁছে লক্ষ্মী ও মিনুর গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে আদুরে স্বরে করালি বলে, ঝড় বৃষ্টির রাত, তোরা কিন্তু মোটেই দুষ্টুমি করিস নে, শান্ত হয়ে থাকিস। এবার আমি আসি, হ্যাঁ, নইলে মা বকবে। কাল সকাল হতেই আমি আবার আসব। এই বলে সবে মাত্র ঘরের দিকে পা বাড়াতেই করালির কানে এলো এক ঠান্ডা হিস হিসে স্বর। পাশের ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, করালে করালে। এই বিষাক্ত কাল নাগের স্বরে করালির বুকের রক্ত জমাট বেঁধে গেল। পূবের আকাশ লাল করে সূর্য উঠল। ভোরের আলোতে চিকচিক করছে নয়ন নদীর জল। নদীর চর জুড়ে কাশফুলের শ্বেত শুভ্র আস্তরণ।
রমেন কুমার পালের বাড়িতে জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজ। টুপটাপ শিউলি ঝরে পড়ছে। সুর জমিদার বাড়িতেও শারদোৎসবের তোড়জোড় চলছে। সুরবাড়ির জমিদারিরা আজ ব্রিটিশ দেশ ছেড়ে যাবার সাথে সাথেই ঘুঁচে গেলেও তাদের দাপট এক চুলো কমেনি। সারা আনন্দীপুর তাদের ভয়ে তটস্থ হয়ে থাকত। আনন্দীপুরে সুরদের কথাই ছিল শেষ কথা। এমনকি যেটুকু নামমাত্র পুলিশ প্রশাসনিক ব্যবস্থা মোতায়েন রয়েছে তারাও সুরবাড়ির কথায় উঠে বসে। পুজোর আর মাত্র 20 দিন বাকি। আকাশ বাতাস মায়ের আগমনের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে আছে। সবেমাত্র ভোরের স্নিগ্ধতা শিথিল হয়ে শরতের মিঠে রোদ ঝিলিক দিচ্ছে। এমন সময় জমিদার বাড়ির ঠাকুর দালানে একটা শোরগোল শোনা গেল। বৃদ্ধ ইন্দ্রকুমার সুরের কানে এলো এক মহিলার আর্ত কান্না। চাকর রঘু দ্রুত পদে এসে ঢুকলো ইন্দ্রকুমারের কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, গ্রামে নিশির কোপ পড়িছে। কি যাতা বলছিস রে ফোড়ামুখ? সত্যি বাবু, ওই দাসবাড়ির ছোট মেয়ে করালিকে গত রাতে নিশিতে ডেকে নিয়ে গেছে। তাই জন্যই তো সব গ্রামবাসী এসে আপনার কাছে সাহায্য চাইতি। আপনি চলেন বাবু, আমি বড় দাদা বাবুকে চাই নিছি, উনি গেছেন দালানে। এই বলে রঘু অনুমতি নিয়ে বাড়ির বাকিদের খবর দিতে চলে গেল। ঠাকুর দালানে ভিড় ঠিক ঠিক করছে। সকলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে আছে। জমিদার ইন্দ্রকুমার সুরের ছোট ছেলে মহিতোষ কুমার সুর এসে তাদের মাঝখানে দাঁড়ালো। মহিতোষ সদ্য কলকাতা থেকে পড়াশোনা শেষ করে আনন্দীপুরে ফিরে এসেছে তাদের প্রাসাদ প্রমাণ পৈতৃক বাড়ি ও 22 বিঘা ধানি জমির দেখাশোনা করতে। ইতিমধ্যে ইন্দ্রকুমার ও ঠাকুর দালানে এসে দাঁড়ালেন। ইন্দ্রকুমার জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে সবটা শুরু থেকে খুলে বলো। করালির বাবা ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে ঘটনার সবিস্তার বিবরণ দিতে শুরু করলেন। বাবু, আমার মায়াটারে কোথাও খুঁজে পাচ্ছি না বাবু। কাল রাত থেকেই আশপাশের সব বাড়ি ঘরে রাস্তাঘাটে সব জায়গাতে খুঁজেছি বাবু। মহিতোষ এই কথা শুনে শান্ত নরম স্বরে বলে, আপনারা চিন্তা করবেন না, আমি নিজে সব লেটেল সহ আপনাদের সঙ্গে করালিকে খুঁজতে যাব। ঠিক কিছু ব্যবস্থা হবে। ততক্ষণে করালির মা এগিয়ে এসে বলেন, পরে নিশিতে নিয়ে গেছে বাবু, আমাকে সব শেষ হয়ে গেছে। হাইকেরামে নিশির কোপ পড়েছে বাবু, না জানি আর কি কি অমঙ্গল হবে। মহিতোষ অবাক হয়ে জিজ্ঞাসা করে, নিশি? সে আবার কি? বাবু, আমার মায়াটা যখন গোয়ালে, তখন কে জানি ওর নাম ধরে ডাকিছিল, আমি শুনতে পাইছি। খুব জোরে নয়, যেন বহু দূর থেকে বাতাসে ভাসি আসা একখান ডাক। আমার মনে কু ডাকলো। আমি সেটা গিয়া দেখি গোয়ালে আমার করালি নাই। রাইতে এমন ডাক শুনলি পরে 3 বারের বেশি ডাক শোনার আগে সারা দিতে নাই, নইলে নিশিতে বস করে নে যায়। আমি সত্যি বুঝতে পারছি না এসব আপনারা কি বলছেন। এখন সবাই মিলে বেরোনো যাক, আগে করালিকে খুঁজে বের করা দরকার। সকলে মিলে সুর বাড়ি থেকে রওনা হলো করালির সন্ধানে। সবার প্রথমে মহিতোষ, তার পিছনে লেঠেল দল এবং সর্বশেষে গ্রামবাসীরা। একটানা 3 ঘন্টা আকাশ পাতাল এক করে খোঁজ চালাবার পর অবশেষে পাওয়া গেল করালির হদিশ। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, সুরবাড়ির সেই বিশাল 22 বিঘা ধানি জমির এক প্রান্তে পাওয়া গেল বছর 10 করালির মৃতদেহ। করালির ছোট্ট দেহটায় একটি সুতোও অবশিষ্ট নেই। নগ্ন দেহ জুড়ে যৌন অত্যাচারের ক্ষতচিহ্ন অগণিত। মাথাটা ধড় থেকে কেটে তার যোনির সম্মুখে সাজিয়ে রাখা।
চারিদিক রক্তে থই থই করছে। মৃতদেহ ঘিরে মাছি ভন ভন করছে। এইরূপ ভয়াবহ নৃশংসতায় যেন প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে, বাতাসে দম বন্ধ করা বিষ মিশেছে, যেন সকলের ধমনীতে রক্ত জমাট বেঁধে গেছে। করালির মা এই দৃশ্য সহ্য না করতে পেরে জ্ঞান হারায়। গ্রামবাসীদের মধ্যে একজন ভীত স্বরে বলে ওঠে, এ কোনো মানুষের কাজ হতেই পারে না। মানুষের পক্ষে এমন নৃশংস পাপ করা সম্ভব না। করালির বাবা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমার মায়াটা রে নিশিতে কি অবস্থা করলো রে। সারা আনন্দীপুরের জনজীবন থমকে গেল এই ঘটনায়। মহিতোষ এই বিভৎস অবস্থা দেখে তৎক্ষণাৎ পুলিশে তলব দেয় এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, আপনারা দয়া করে একটু শান্ত হন। আমাদের আনন্দীপুরে এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আমি পুলিশে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি এসে পড়বেন। আমি নিজে দায়িত্ব নিয়ে এই ঘটনা তদন্ত করাবো এবং আসল দোষীকে খুঁজে বার করে কঠোরতম শাস্তি দেব, যাতে এমন পাপ, এমন ভয়ঙ্কর অনাচার এই আনন্দীপুরের মাটিতে আর না ঘটে। ইতিমধ্যে পুলিশের জিপ এসে দাঁড়ালো। সকল গ্রামবাসী হত্যাকাণ্ডের স্থানটি ছেড়ে কিছু তফাতে গিয়ে জটলা পাকিয়ে দাঁড়ায়। পুলিশ নিজের কাজ শুরু করল এবং মহিতোষ সবকিছু সরজমিনে লক্ষ্য রাখল। গ্রামবাসীদের ভিড়ের মধ্যে কানাঘুষো চলতে লাগলো যে এই ঘটনার নিষ্পত্তি পুলিশের কাজ নয়। এই খুন, যৌন অত্যাচার ও ধর্ষণ আদৌ কোনো মানুষের কাজ নয়। গ্রামবাসীদের মনের মধ্যে নিশির ডাকের আতঙ্ক ধীরে ধীরে জমাট বেঁধে কঠোর কয়লার চাইয়ে পরিণত হলো। মাঝে কেটে গেল 2 দিন। আগমনী গানের শ্বাস রোধ করে সারা আনন্দীপুরকে গ্রাস করে ফেলেছে এক নিকষ কালো অভিশাপ। এই 2 দিনের মধ্যেই ঘটে গেছে আরও একটি ধর্ষণ ও খুনের একই রকম নৃশংস ঘটনা। এবার প্রাণ হারালো শুভয়া মাঝি, বয়স 8। শুভয়ার মৃতদেহে একটি সুতোও অবশিষ্ট নেই। নগ্ন দেহ জুড়ে যৌন অত্যাচারের ক্ষতচিহ্ন অগণিত। মাথাটা ধর থেকে কেটে তার যোনির সম্মুখে সাজিয়ে রাখা। চারিদিকে রক্ত থই থই করছে, মৃতদেহ ঘিরে মাছি ভন ভন করছে। মৃতদেহটি উদ্ধার হয়েছে ওই 22 বিঘা জমির অপর প্রান্ত থেকে। পুলিশের তরফ থেকে কোনো উপায়, বিধান বা নিদেন পক্ষে কোনো জোড়ো প্রতিশ্রুতিও আসেনি। যদিও মহিতোষ সভা ডেকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আনন্দীপুর ভয়ে কুঁকড়ে গেছে। গ্রামবাসীরা ধরেই নিয়েছে যে তাদের গ্রামে নিশির ডাক মরণ কামড় বসিয়েছে। সন্ধ্যার পর আনন্দীপুর শ্মশানে পরিণত হতো। রাস্তাঘাট জনশূন্য। আধার নামলেই চরাচর অধিকার করত নৃশংস ভয়ের নীল আতঙ্ক। দিনে দিনে আতঙ্কের জাল আরো গভীর হলো। পেরিয়ে গেল গোটা একটা সপ্তাহ। এই 7 দিনে আনন্দীপুরে ঘটে গেছে আরো 2টি ভয়াবহ নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা। একই ঘটনাস্থলে একই পদ্ধতিতে কেউ প্রাণ কেড়ে নিয়েছে আরো 2 বালিকার। বছর 5 কালী দলুই ও বছর 8 গৌরী বাড়ুই। 2টি মৃতদেহই উদ্ধার হয় একই অবস্থায়। দেহে একটি সুতোও অবশিষ্ট নেই। নগ্ন দেহ জুড়ে যৌন অত্যাচারের ক্ষতচিহ্ন অগণিত। মাথাটা ধর থেকে কেটে তার যোনির সম্মুখে সাজিয়ে রাখা। চারিদিকে রক্ত থই থই করছে, মৃতদেহ ঘিরে মাছি ভন ভন করছে।
একের পর এক স্বর্গের পারিজাতের মতো নিষ্পাপ 4টি বালিকার প্রাণ ছিনিয়ে নিয়েছে কোনো এক নরকের কীট। তার নিশ কালো হাতে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে তাদের ক্ষুদ্র দেহের অপরিস্ফুট নারীত্বের চিহ্নগুলিকে। যেহেতু ঘটনা প্রবাহ বারংবার সুরদের সেই 22 বিঘা জমিতেই উপসংহার লাভ করছে, তাই গ্রামবাসীদের এক অংশের সন্দেহের তীর সুর বাড়ির দিকেই মোড় নিল। তবে অধিকাংশের বিশ্বাস হলো এই যে নির্ঘাত এই কাজ কোনো অপদেবতার। এই অধর্ম পাপের আরম্ভের পরবর্তী 11তম ভোরে ঘটে গেল আরও একটি পৈশাচিক ঘটনা। সুরদের 22 বিঘা জমির এক ঘন ঝোপের মধ্যে থেকে উদ্ধার হলো খোদ সুরবাড়ির জ্যেষ্ঠ পুত্র অসীম কুমারের একমাত্র কন্যা শঙ্করীর মৃতদেহ। শঙ্করী 1 বছর 2-এর শিশু, মুখে তার বুলি ফোটেনি। তীব্রতম যন্ত্রণায় সে এখনো মা বলে আর্তনাদ করতে শেখেনি। সেই ভয়াবহ অত্যাচারের থাবা যখন তাকে চেপে বসেছিল তার কোমল বুকে, তখন ব্যর্থ অস্ফুট কান্নাই ছিল শঙ্করীর একমাত্র সম্বল। শঙ্করীর মৃতদেহে একটি সুতোও অবশিষ্ট নেই। নগ্ন দেহ জুড়ে যৌন অত্যাচারের ক্ষতচিহ্ন অগণিত, মাথাটা ধড় থেকে কেটে তার জনির সম্মুখে সাজিয়ে রাখা। চারদিকে রক্ত থই থই করছে, মৃতদেহ ঘিরে মাছি ভন ভন করছে। গ্রামবাসীর যে এক অংশের সন্দেহের তীর সুরবাড়ির দিকে মোড় নিয়েছিল, তা এবার দিকভ্রষ্ট হয়ে গেল। পুলিশও এবার কিছুটা নড়ে চড়ে বসল। সুর জমিদার বাড়িতে নামলো গহীন শোকের ছায়া। যে মহিতোষ বিগত দিনগুলিতে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তদন্তে প্রত্যক্ষ সহায়তা করেছে, এবার সেই হতোদ্যম হয়ে পড়ল। ক্লান্ত কণ্ঠে বলল, আমাদের আদরের শঙ্করীটাকে গ্রাস করলো ওই নরকের আগুন। পারলাম না আমি কথা রাখতে। আমি কারোর প্রাণ বাঁচাতে পারলাম না। একে একে করালি, শুভয়া, কালী, গৌরী ও শেষমেশ আমাদের শঙ্করী। না, শেষ হয়তো নয়, শেষ নয়। জানি না আর কি কি দেখতে হবে। এখন আমিও নিশ্চিত যে কোনো মানুষের কাজ হতেই পারে না। আশঙ্কায় গুমরে গুমরে পেরিয়ে গেল দিনটা। আনন্দীপুরের আতঙ্কের আরম্ভের পরবর্তী 12তম ভোর, অর্থাৎ মহালয়ার ভোর, আর মাত্র 7 দিন পর শারদীয়ার সূচনা। এ কোন দেবী পক্ষ যখন নারীর বেঁচে থাকার পথ অবরুদ্ধ? এ কেমন শারদীয়া যেখানে অসুরের ধ্বংসলীলার জাঁতা কলে কাঠের পুতুলের মতো গুঁড়িয়ে যাচ্ছে নারীত্বের সকল অস্তিত্ব? হাট বসেছে নয়ন নদীর তীরে। হাট লোকে লোকারণ্য, সকলেই ব্যস্ত। কেউ সামগ্রী বিক্রি করে তার থেকে জীবন নির্বাহ করার তাগিদে, আর কেউ বা সেই প্রয়োজনীয় সামগ্রী কিনে তা থেকে জীবন নির্বাহ করার তাগিদে। হঠাৎ করে এক সুমিষ্ট গানের সুরে থমকে গেল সকল ব্যস্ততার তারতম্য। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অপয়া শক্তি বলপ্রদায়িনী। ভ্যাপসা গরমে ঋণ ঋণে বৃষ্টি ধারার মতো সেই সুরের মূর্ছনা যেন ধীরে ধীরে শীতলপাটি বিছিয়ে দিচ্ছে আতঙ্কিত ভয়ার্ত মানুষের মনে। সোঁদা মাটির গন্ধ আছে সেই সুরে। সকলে ঘুরে তাকিয়ে দেখল বুড়ো বটতলায় 1 বছর 7 বালিকা বসে আছে। সে চোখ বন্ধ করে এক মনে গান গাইছে। তার মুখের দিকে তাকালে যেন সকল হিংসা, ক্ষোভ, গ্লানি, মলিনতা এক নিমেষে উবে যায়।
সে আনন্দীপুরে নতুন, কেউ তাকে এর আগে কোনোদিন দেখেনি। তার গান শেষ হতে এক মহিলা এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করে, এই মেয়ে, তুমি কে গা? আগে তো কখনো এই তল্লাটে তোমারে দেখি নাই। মেয়েটি তার ডাগর চোখ দুখানি তুলে ঋণ ঋণে স্বরে বলল, আমি রমা। আমি গান শুনিয়ে সবার মন ভালো করি, আর আমার ভালোবেসে যে যা দেয় তাতেই আমার দিন কাটে। বাবা, তুমি তো দেখি ভারী সুন্দর কথা কও। তোমায় অমন গান কে শেখালো? কেউ শেখায়নি তো, মনে যা আসে তাই গাই। ধীরে ধীরে সকলে এসে রমার সঙ্গে কথা বলতে লাগলো। একের পর এক গানের সুরে ভরে উঠল নদীর তীর। দীর্ঘ 11 দিন পর যেন প্রাণের স্পন্দন ফের উপলব্ধি করতে পারল আনন্দীপুর। অন্যদিকে আনন্দীপুরে পদার্পণ করলো সুদূর কলকাতা থেকে আসা সিরিয়াল কিলিং স্পেশালিস্ট পুলিশ অফিসার ঘনশ্যাম বসু। আনন্দীপুরের এই নারকীয় ঘটনাগুলির যথাযথ নিষ্পত্তি করাই তার একমাত্র লক্ষ্য। ধীরে ধীরে সন্ধ্যা নামল। রমা তখনও বুড়ো বটতলায় বসে আছে। রমার পাশে এসে বসে করালির মা। একটা ছোট্ট মাটির প্রদীপ জেলে রমার পাশে রাখে, তারপর বলে, হ্যাঁ রে মা, তুই কি এই আন্ধারে বসে থাকবি একলা একলা? তোর ঘর নাই? না, ঘর নাই, তাই তো সবই আমার ঘর। যখন যেখানে ঠাঁই পাই তখন সেটাই আমার ঘর। কিন্তু মারে, এই গায়ে যে শয়তানের নজর পড়ছে। আমার করালি রে, আমার করালি। চোখের জল আর বাঁধ মানে না। ফুপিয়ে কেঁদে ওঠে করালির মা। রমা তার মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলে, পাপের খরা পূর্ণ হলে অসুর বিনাশ করতে স্বয়ং মা আসেন। দেখে নিও তুমি, পাপীরা শাস্তি পাবেই পাবেই পাবে। মায়ের আসার সময় তো এসেই গেছে, আজ থেকেই তো দেবী পক্ষে শুরু। সমস্ত লাশ সুরদের 22 বিঘা ধানি জমি থেকে উদ্ধার হয়েছে বলে সেখানে পুলিশ পাহারা মোতায়েন করা হয়েছিল। ঘনশ্যামবাবু সেই পাহারা দ্বিগুণ করে দিলেন এবং তিনি নিজেও সারা রাত সেখানে বসে থাকলেন আসামিকে হাতে নাতে ধরার জন্য। রাত বাড়তে বাড়তে ক্রমে মধ্যরাত উপস্থিত হলো। ঘনশ্যামবাবুর উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সময় এগোতে লাগলো। ভোরের প্রথম কাক ডেকে উঠল। আতঙ্কের আরও এক রাত পেরিয়ে প্রথম আর ভোর দেখল আনন্দীপুর। ঘনশ্যামবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সারা তল্লাট চষে ফেলল। 22 বিঘা জমির কোনো অংশ বাদ গেল না। সমস্ত তদারকির পর দেখা গেল যে কিছুই ঘটেনি। কোনো বালিকার মৃতদেহের চিহ্ন পাওয়া গেল না। ঘনশ্যামের মনের মধ্যে এক নতুন ধারণা করাঘাত করতে শুরু করলো। তার মনের মধ্যে এই ধারণাই বদ্ধপরিকর হয় যে খুনি নিশ্চিতভাবেই সুরক্ষা ব্যবস্থার বৃদ্ধির কথা জানতে পেরেছে এবং অপরাধের কর্মস্থলটি বদলে নিয়েছে। ঘনশ্যাম তৎক্ষণাৎ তার দলবল নিয়ে গ্রামের বাকি অংশগুলি তদারকি করতে গেল। একটানা 3 ঘন্টা আকাশ পাতাল এক করে তদন্ত চালাবার পর অবশেষে আনন্দীপুরের মধ্যভাগে অবস্থিত সবুজগড়ের এক প্রান্ত থেকে উদ্ধার হলো লাশ। কিন্তু এবারের লাশটি দেখে খুন জখম দেখে দেখে অভ্যস্ত পুলিশেরাও বাকরুদ্ধ হয়ে গেল। একটি বিশাল বেল গাছের নিচে পড়ে রয়েছে মৃতদেহটি। তবে এ কোনো বালিকার দেহ নয়। এই মৃতদেহ বছর 30-এর মহিতোষ সুরের। দেহে একটি সুতোও অবশিষ্ট নেই। নগ্ন দেহ জুড়ে কেউ যেন তার মাংস খুবলে খুবলে নিয়েছে।
মাথাটা ধর থেকে কেটে তার পুং জননেন্দ্রিয়ের সম্মুখে পরম নৈপুণ্যের সঙ্গে সাজিয়ে রাখা, চারিদিকে রক্ত থই থই করছে, মৃতদেহ গিরে মাছি ভন ভন করছে এবং কানের ভিতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ঘনশ্যামবাবুর চোখ যায় লাশের পাশে পড়ে থাকা একটা ডায়েরিতে। তিনি এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে তুলে নেন এবং একটি ছোট্ট রক্তমাখা হাতের ছাপ খুব সহজেই তার চোখে ধরা পড়ে। ঘনশ্যামবাবু ডায়েরিটা খুলে পড়তে আরম্ভ করেন। সম্প্রতি নারায়ণপুরের মহাশ্মশানে আমি শ্রী রতন শাস্ত্রীকে আমার গুরু পদে বরণ করলাম। তার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করে মহাশক্তি অর্জন করব। এখন গুরুর পথই আমার পথ। আমার গুরু কিন্তু আর 5 জনের মতো সাধারণ তুচ্ছ দেবদেবীর আরাধনা করেন না। তার আরাধ্য স্যাটান, বা বাংলায় শয়তান। তিনি স্যাটানের বলে এমনই বলিষ্ঠ যে এই পৃথিবীর সকল শক্তি তার হস্তগত। 5-5টা বছর কঠোর সাধনার পর এবার আমার পরীক্ষার পালা। আমাকে আমার আরাধ্য জিজ্ঞাসা করেছিলেন যে আমার এই কঠোর তপস্যার ফলস্বরূপ প্রথম কি বর চাই আমি আরাধ্যকে বললাম, আমার অর্থ চাই, ধন চাই, সম্পত্তি চাই, আমার অনেক অনেক টাকা চাই। আমার ইচ্ছার কথা জানতে পেরে আমাকে অতি গুচ্ছ এক ক্রিয়ার পদ্ধতি তিনি বলে দিলেন। তিনি বললেন, আমি যদি এই বছর ষষ্ঠীর আগে 10 জন কুমারী মেয়েকে যৌন নির্যাতন করে তার যোনির থেকে প্রথম রক্তপ্রবাহ ঝরিয়ে এই রক্ত ক্ষেতের জমিতে মেশাতে পারি এবং তারপর তার মাথা কেটে যোনির সম্মুখে রাখতে পারি, ষষ্ঠীর মধ্যে সমস্ত ধান নাকি সোনায় পরিণত হবে। ফিরে এলাম আনন্দীপুরে। আমাদের 22 বিঘা জমিকেই নিজের সাধনার ক্ষেত্র বানিয়ে ফেললাম। একের পর এক ভালোই দিন কাটছে। একে একে 4টে বলি সম্পন্ন হলো। তবে সমস্যা বাঁধল গ্রামে কিছু কিছু লোকদের নিয়ে। ভালোই চলছিল নিশি ফিসির গাল গল্প নিয়ে। হঠাৎ শালা ছোট লোকের বাচ্চাগুলো আমাকেই সন্দেহ করে বসল। তবে রক্তের স্বাদ ভারী ভয়ঙ্কর। তার কাছে সকল ভয় তুচ্ছ মনে হয়। তাই এবার একটা মাস্টার স্ট্রোক প্ল্যান করলাম। আমার ভাইজি শঙ্করী, সবেমাত্র 2 বছর বয়স। এই ভাবনা মাথায় আসতে কেমন একটা পাপ বোধ হলো। সঙ্গে সঙ্গে অনেক দিনের বন্ধ থাকা ওই কালকুটুরিটা খুললাম। আনন্দীপুরে ফিরে এসে সেখানেই আমার আরাধ্যকে স্থাপন করেছিলাম। আরাধ্যের সামনে বসে অনেকক্ষণ ধ্যান করলাম। আমার আরাধ্যই আমাকে বলে দিলেন, সাধনার মধ্যে পাপ বলে কিছু হয় না। সব গ্লানি কাটিয়ে ফিরে এলাম। রাত আরো গভীর হলো। দাদা সেদিন বাড়ি ছিল না, বৌদি তখন ঘুমে মগ্ন। শঙ্করীকে কোলে তুলে নিলাম, চলে গেলাম। তারপর বলি চলাকালীন শঙ্করী কেমন ছটফট ছটফট করছিল। সুতীব্র চিৎকার আর কান্নায় আমার পরম শান্তি লাগছিল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আমার সব ইচ্ছা পূর্ণ হবে। আর মাত্র কটা দিন। ডায়েরি পড়া শেষ করে ঘনশ্যাম চোখ তুলে তাকালেন মহিতোষের নিথর লাশের দিকে। গা গুলিয়ে উঠল ঘনশ্যামের। তিনি একজন অভিজ্ঞ অফিসার। অনেক মারাত্মক কেস তিনি সলভ করেছেন, কিন্তু এমন অনুভূতি তার আগে কখনো হয়নি। ঘনশ্যামের তার ছোট্ট মেয়েটার মুখটা মনে পড়ছে। সর্বজয়া তো শঙ্করেরই বয়সী। ঘনশ্যামের যেন দম আটকে আসতে চাইল। মহিতোষের কুকীর্তির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সমগ্র আনন্দীপুরে। এই খবরে আঁতকে উঠল সবাই। দলে দলে মানুষ এসে ভিড় জমালো সবুজগড়ে।
সুরবাড়ির বাকিরাও এসে পৌঁছালো সবুজগড়ে। পুলিশের মুখে সব কথা শুনে মহিতোষের বাবা ইন্দ্রকুমার সুর চেতনা হারালো। শঙ্করীর মা বাবা যেন শোকে, ক্রোধে, অবিশ্বাসে পাথর হয়ে গেল। মহিতোষের লাশ তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এরপর পুলিশ বাহিনী সহ সকল গ্রামবাসী রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে। কন্যাহারা পিতামাতাদের মনের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হলো না। এই ভয়ঙ্কর পাপের জন্যে মহিতোষের সাজা হয়েছে ঠিকই, তবে তাদের ঘর যে শূন্য, তাদের ঘরের আলো যে চিরতরে নিভে গেছে। জনস্রোতের ঢেউ উপচে পড়ল জমিদার বাড়িতে। খুঁজে বের করা হলো কাল কুঠুরি। সেখানে প্রবেশ করে সকলে দেখল ঘরের মাটিতে নানা নানা অদ্ভুত উপকরণের ছড়াছড়ি, এবং এদিকে ওদিকে মানুষের মাথার খুলি ও হাড়গোড়। মোটকা একটা গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে আছে। ঘরের মধ্যস্থলে একটি ইঞ্চি আটেকের স্যাটার্নের মূর্তি। গ্রামবাসীদের মধ্যে একজন ওই মূর্তির দিকে নির্দেশ করে বলল, কি জানি, শুনছিলাম ওই মোহিতোষ হারামজাদা নাকি কোন সেটান না মেটানের পূজা করে। তাই আয়া তো দেখছি ওই হারামজাদা মহিষাসুরের পূজা করে। এই মূর্তি তো একেবারে আমাকে মহিষাসুর। ঠিক হয়েছে বেটার সাথী। তা ও সুরের পূজা করলি পরে মা দুর্গা তারে তো বধ করবেই, করবে না? গ্রামের বাকিরা তাকে পূর্ণ সমর্থন করল। সত্যি যেন মা স্বয়ং অসুর নিধন করেছেন। পুলিশও এখনো অবধি এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি যার থেকে মহিতোষের প্রাণনাশকারীর হদিশ পাওয়া যায়। মহিতোষকে তবে কে মারল, এই প্রশ্ন সকলের মুখে মুখে। হঠাৎ করালির মা বলে ওঠে, আমার মনে হয় আমাকে গ্রামে স্বয়ং দুর্গা আইছে। কি বিশ্বাস হলো না তো? আরে রমা গো রমা, ওই যে কাল বুড়ো বটের তলায় বসি গান গাইতেছিল, আমি তো গেছিলাম ওর কাছে সন্ধ্যাবেলা। তখন কথায় কথায় কইছিল পাপের ঘোড়া পূর্ণ হলে মা আসেন। তোমরা ভাবি দেখো, ও কেমনে মহালয়ার দিনে আইলো, কোথায় আইলো কত? সকলে করালির মায়ের কথা বিবেচনা করে দেখল কথাটার মধ্যে যুক্তি আছে। সকলে মিলে এবার উদ্যত হলো রমাকে খুঁজতে। কিন্তু সারা গ্রাম ঘুরেও রমার দেখা মিলল না। শেষে সকলে নয়ন নদীর তীরে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে বিস্ময়ে কেঁপে উঠল। উত্তেজনায় হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে যেতে চাইল। এমন অলৌকিক দৃশ্য বুঝি প্রকৃতির কোলে এই প্রথম। সোনালি আলোয় নয়ন নদীর জলে হীরের কুচি ছড়িয়ে দিয়েছে। তীরের কাছে একটা নৌকা বাঁধা। সোনালি আলোর ছটায় হীরক চূর্ণ জলধারায় নৌকাটি তীর তীর করে দুলছে। সেই স্বপ্নালু স্বর্গীয় নৌকার মধ্যে সদ্য প্রস্ফুটিত পদ্মের ন্যায় 5 জন শিশুকন্যা খেলা করছে। করালি, শুভয়া, কালী, গৌরী ও শঙ্করী। তাদের খিলখিল বেলোয়ারি হাসি আওয়াজে রংধনুর সব রং বিগলিত হয়ে ছড়িয়ে পড়ছে চরাচরে। তাদের সর্বাঙ্গে শিউলি ফুলের গয়না। মা মহামায়া যেন তাদের নিজে হাতে সাজিয়ে দিয়েছেন। এই পরম আধ্যাত্মিক দৃশ্যের সাক্ষী হওয়ার পর কারো আর বুঝতে বাকি রইল না যে রমা বেশে স্বয়ং মা দুর্গা এসে নিজ হস্তে মহিষ বধ করেছেন। সেই বছর থেকে সুরবাড়ির দুর্গোৎসব চিরতরে বন্ধ হয়ে গেল। বদলে সূচনা হলো সর্বজনীন দুর্গোৎসবের। সবুজগড়ের যে স্থানটিতে মহিতোষের লাশ পাওয়া গিয়েছিল সেখানেই মণ্ডপ তৈরি করা হলো। ষষ্ঠীতে আগমন ঘটল দশপ্রহরণ ধারিণী দুর্গার, এবং গ্রামবাসীদের উদ্যোগে সবুজগড়ের নবনামকরণ হল রমা দুর্গা গড়। সেই মহাজাগতিক ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কিছুদিন। চারিদিকে নলেন গুড়ের মিষ্টি সুবাস ম ম করছে।
শীতের সময় বলে দিন ছোট হয়ে এসেছে। সন্ধ্যার মুখে ঝুপ করে আধার নামে। এক কৃষক বধূ ক্ষেতের কাজ শেষ করে একাই আলপথ ধরে ঘরে ফিরছিল। হঠাৎ এক ঝটকায় তার আঁচলটা বুক থেকে সরে গেল। হিংস্র নেকড়ের মতো এক নেশাতুর পুরুষ তার পথ আটকে ধরল। কিন্তু মেয়েটির দিকে এগিয়ে যেতে গিয়ে ঘটল এক আশ্চর্য ঘটনা। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েটি দেখল তার দিকে এগিয়ে আসতে থাকা নরকের কীটটা নিজের চলন শক্তি হারিয়ে ফেলেছে। ছেলেটি আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়েটির পিছন দিকে। সে দেখতে পাচ্ছে এক ভয়াবহ নারী মূর্তি ক্রমাগত এগিয়ে আসছে তার দিকে। সে বিভৎস নারীর গগন বিস্তৃত কেশ হিলহিলে সাপের মতো বাতাসে উঠছে, চোখ থেকে যেন অনবরত ঝরছে আগ্নেয়গিরির মতো ক্রোধ, হাতে চকচক করছে ত্রিশূল। সে নারী মূর্তি যে বিজয় উল্লাসে গগনবিদারী অট্টহাস্য করতে করতে এগিয়ে আসছে। মিষ্টি অথচ ভীষণ তীব্র শিউলি ফুলের গন্ধে গা পাকিয়ে উঠছে ছেলেটির। সে গোঙাতে আরম্ভ করেছে। দুঃসহ কানে তালা ধরিয়ে দেওয়া ঢাকের আওয়াজে তার মাথা ঝনঝন করছে। সে রণদন্ধবিষম ঢাকের আওয়াজে ছেলেটির কান ফেটে রক্ত বেরোতে লাগলো। সে কাটা কলা গাছের মতো পড়ে গেল। তার কামাতুর দেহটি এখন নিথর। অপরদিকে মেয়েটি দেখল একটি ছোট্ট বালিকা চঞ্চল পায়ে খিলখিলিয়ে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছে। চারিদিক শিউলি ফুলের হালকা মিষ্টি সুবাসে মুখরিত। সেই অপরূপ বালিকার হাতে ধরা একগুচ্ছ পদ্ম। সে এসে ভয়ার্ত কৃষক বধূটির হাত ধরে তাকে বাড়ির পথে নিয়ে যেতে থাকে। চারিধারে মন ভালো করা ঢাকের বাদ্যি বেজে ওঠে। আনন্দীপুরে আর কখনো কোনো অপরাধ ঘটেনি। যাদের মনে অন্ধকারের স্তূপ, তারা বলে রমা দুর্গাগড়ে নাকি এক ভয়ঙ্কর ডাইনির বাস। আর যারা একবার হৃদয় থেকে মা বলে ডেকেছে, তারা বলে রমা দুর্গাগড়ে স্বয়ং দেবী মহামায়া অধিষ্ঠান করেন। তবে যে নামেই ডাকো না কেন, পরম সত্য হলো এই যে তার আগমন ঘটলে চারিধার শিউলি ফুলের সুমিষ্ট সুবাসে ভরে ওঠে এবং দিকে দিকে মন ভালো করা ঢাকের বাদ্যি বাজে। সমাপ্ত হলো অবন্তিকা বিশ্বাসের কলমে রমা দুর্গাগড়। গল্প পাঠে সম্রাট মজুমদার, মোহিতসুরের চরিত্রে কৌস্তভ কুমার এবং রমার চরিত্রে আমি অবন্তিকা। আজকের জন্য গল্প জাংশনের আসর শেষ। সামনের সপ্তাহে আমরা নতুন গল্প নিয়ে অপেক্ষা করব, শুধুমাত্র আপনাদের জন্য। ততক্ষণ স্টে টিউনড টু গল্প জাংশন।